আসসালামু আলাইকুম। আইসিটি দ্বিতীয় লেকচারে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা পঞ্চম অধ্যায়ে ছিলাম। পঞ্চম অধ্যায়ের আমরা আজকে দেখব হচ্ছে প্রোগ্রাম সংগঠন, অর্থাৎ একটা প্রোগ্রাম কিভাবে গঠন করে। তো প্রোগ্রাম গঠন করার জন্য আমাদের হচ্ছে প্রোগ্রাম সংগঠন বলতে হচ্ছে প্রোগ্রামের গঠন রীতিকে বোঝায়। মূলত প্রোগ্রামের গঠন রীতিকে বোঝায় হচ্ছে প্রোগ্রাম সংগঠন। আর এই একটা প্রোগ্রাম কিভাবে গঠিত হবে মূলত সেই জিনিসটাই। হ্যাঁ, তো একটা প্রোগ্রাম মূলত হচ্ছে একটা প্রোগ্রামের তিনটি অংশ থাকে। একটা প্রোগ্রামের তিনটি অংশ থাকে। কি কি অংশ? সেটা হচ্ছে ইনপুট, একটা প্রোগ্রামের ইনপুট থাকে, আর একটা হচ্ছে আউটপুট থাকে। তো এই ইনপুটটাকে প্রসেস করে হচ্ছে বা প্রক্রিয়াজাত করে বা প্রক্রিয়াকরণ করে হচ্ছে আউটপুটটা জেনারেট হয়। ঠিক আছে? তো আমরা এই যে এখানে দেওয়া আছে যে প্রথমে হচ্ছে একটা ইনপুট নেয়, ইনপুট, এরপর হচ্ছে প্রক্রিয়াকরণ করে, তারপর হচ্ছে আমরা আউটপুট পাই। আচ্ছা, তো এখন ইনপুট বলতে হচ্ছে কি ফলাফল লাভের আশায়, অর্থাৎ আমরা ইনপুট দিব হচ্ছে আমরা কি করব, যে কোনো একটা আমাদের আউটপুট সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে যে আমরা এই ইনপুটগুলো দিয়ে আমরা এই ইনপুটগুলোকে প্রসেস করে আমরা হচ্ছে একটা আউটপুট পাবো। যেমন আমি হচ্ছে ইনপুটে যদি যেমন আমার আউটপুট হচ্ছে কি, আমার লক্ষ্য হচ্ছে আমার খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করলে তো আমার প্রথমে হচ্ছে আমার চাল, ডাল, হ্যাঁ, তেল, এগুলো হচ্ছে আমার ইনপুট। তো এগুলো নেওয়ার পরে আমি হচ্ছে রান্না করাটা হচ্ছে আমার কি প্রক্রিয়াকরণ বা প্রসেস। ওই প্রসেস করার পরে হচ্ছে আমি হচ্ছে ওই খিচুড়িটা পাবো। তো এইভাবে সেম ভাবে হচ্ছে একটা প্রোগ্রামের ক্ষেত্রে হচ্ছে কিছু ইনপুট নিতে হবে, তারপর ওই ইনপুটগুলোকে হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস করতে হবে, তারপর হচ্ছে আমরা ওই জিনিসটাকে হচ্ছে আমরা আউটপুট হিসাবে পাবো। তো আশা করি প্রোগ্রামের এই তিনটা আপনারা বুঝতে পারছেন। তো এখানে একটা সি প্রোগ্রামিং এর ভাষায় একটা প্রোগ্রাম দেওয়া আছে। তো এখানে এই যে এখানে হচ্ছে ইন্টিজার এক্স সমান 30, ইন্টিজার ওয়াই সমান এই জিনিসগুলো আমরা বিস্তারিত একটু ডিটেলসে পরে জানবো এই কোর্সের শেষে। তো আমাদের এখানে হচ্ছে এই যে এক্স, এইটুকু হচ্ছে আমাদের ভেরিয়েবল, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে, এখানে হচ্ছে আমার এগুলো হচ্ছে ইনপুট, এক্স ওয়াই, এগুলো হচ্ছে আমার ইনপুট। এই দুইটা ইনপুটকে আমরা হচ্ছে প্রসেস করছি। প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়াজাত করা, হচ্ছে দুইটাকে গুণ করছে। হ্যাঁ, এই গুণ করাটাকে বলা হচ্ছে প্রক্রিয়াকরণ করা। এরপর হচ্ছে আমি গুণ করে যে এখানে আমি রাখছি এই জেডের মধ্যে ভেরিয়েবল, এই জেডটা হচ্ছে আমার আউটপুটের অংশ। তো এখানে হচ্ছে এই জেডটাকে হচ্ছে আমার এই আউটপুট হিসেবে হচ্ছে ডিসপ্লে করছে। ঠিক আছে, তো এটা একটা সি প্রোগ্রামের উদাহরণ ছিল। আমরা এখন দেখব এখানে এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটার হচ্ছে এখানে ইনপুট কোনগুলো আর হচ্ছে প্রক্রিয়াকরণ কোনগুলো আর আউটপুট কোনগুলো, সেইগুলো একটু বিস্তারিতভাবে দেখানো আছে। যেমন প্রদত্ত ছক অনুযায়ী দুইটি সংখ্যার গুণফল বের করার জন্য হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা কি ছিল? আমাদের ইনপুট ছিল দুইটি সংখ্যা। হ্যাঁ, দুইটি সংখ্যা, যেমন এই যে 30 আর হচ্ছে 7, এই দুইটা সংখ্যা হচ্ছে আমরা ইনপুট নিয়েছি। এরপর প্রক্রিয়াকরণ করে কি করছি? প্রক্রিয়াকরণ করে হচ্ছে দুইটি সংখ্যাকে হচ্ছে আমরা গুণ করছি। তো এটা হচ্ছে আমাদের প্রসেস ছিল। দুইটা সংখ্যাকে আমরা গুণ করে যা পাবো সেটা হচ্ছে আমাদের আউটপুট। তো এই প্রোগ্রামগুলা মানে তৈরি করার জন্য কিছু ধাপ আছে। তো এই প্রোগ্রামগুলো তৈরি করার জন্য কিছু ধাপ আছে। তো আমরা আগেই জেনে এসেছি যে আমরা প্রোগ্রাম লিখি কেন। আমরা প্রোগ্রাম লেখাই হয় হচ্ছে আমাদের প্রোগ্রাম লেখাই হচ্ছে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য, অর্থাৎ কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য। তো এই প্রোগ্রামটা লেখার ক্ষেত্রে হচ্ছে পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে হচ্ছে ধাপে ধাপে হচ্ছে অগ্রসর হতে হয়। ঠিক আছে, পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয়। হ্যাঁ, তো এই কিছু ধাপ হচ্ছে
আমরা নিচে দেখব যে কি কি ধাপে কিভাবে হচ্ছে আমরা আগাতে পারি একটা প্রোগ্রাম লেখার জন্য। তো একটা প্রোগ্রাম লেখার জন্য হচ্ছে যেহেতু কি করে সমস্যা নিয়ে কাজ করে, অর্থাৎ একটা সমস্যার সমাধান দেয়, তাহলে আমাদের আগে ওই প্রবলেমটা কি ওইটা সম্পর্কে হচ্ছে আমাদের নির্দিষ্ট মানে প্রবলেমটাকে একটা নির্দিষ্ট করে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, স্পেসিফিক মানে একটা সমস্যা নিয়ে হচ্ছে আমাদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। এরপর হচ্ছে ওই সমস্যাটাকে হচ্ছে আমরা বিশ্লেষণ করব, এরপর হচ্ছে প্রোগ্রামটাকে হচ্ছে আমরা পরিকল্পনা করব যে কিভাবে হচ্ছে আমরা এই প্রোগ্রামটাকে ডিজাইন করব। তারপরে হচ্ছে আমরা হচ্ছে সেটা হচ্ছে কোডে বা কম্পিউটারের ভাষায় হচ্ছে ওই সমস্যাটাকে হচ্ছে কোডে কনভার্ট করব। এরপর হচ্ছে আমরা প্রবলেমটাকে ইমপ্লিমেন্টেশনে যাব বা বাস্তবায়ন করব, এরপর প্রোগ্রামটাকে ডকুমেন্টেশন, এরপর পরবর্তী যে ধাপ আছে ওই প্রোগ্রামটাকে হচ্ছে মেনটেন করা বা রক্ষণাবেক্ষণ করা। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু বিস্তারিত এখানে এগুলার একটু বিস্তারিত কি যে কিভাবে একটা সমস্যাকে হচ্ছে আইডেন্টিফাই করে অ্যানালাইসিস করে এই জিনিসগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে এখানে একটু দেখি। তো সমস্যা এই ধাপগুলোর হচ্ছে সংক্ষিপ্ত, অর্থাৎ প্রোগ্রাম তৈরি বা উন্নয়নের ধাপগুলো হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা করতেছে এখানে। যে সমস্যা নির্দিষ্টকরণটা হচ্ছে কি যে প্রোগ্রামটি কি সমস্যা সমাধানের জন্য তৈরি করা হবে সেই সমস্যাটি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। অর্থাৎ প্রোগ্রামটা নির্দিষ্টকরণ বলতে কি বোঝাইতেছে যে আপনি যেই সমস্যাটা সমাধান করবেন, ঠিক আছে, ওই সমস্যাটা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। যেমন আমি একটু আগে ওই যে খিচুড়ির উদাহরণ দিছি, আপনার খিচুড়ির ক্ষেত্রে খিচুড়ি রান্না করতে হলে আপনার ওই কি কি ইনপুট দরকার হবে এবং এই খিচুড়িটাতে মানে কিরকম আউটপুট হবে, তো ওইটার হচ্ছে আপনার আগে থেকেই ডিফাইন করে নিতে হবে, ঠিক আছে। তো এটার যেমন ওই সমস্যাটার ক্ষেত্রে যে কোনো প্রোগ্রামের সমস্যাটার ক্ষেত্রে হচ্ছে প্রোগ্রামের ওই ইনপুটগুলো কি কি হবে এবং আউটপুট কি হবে প্রথম ধাপে হচ্ছে এটা হচ্ছে নির্ধারণ করতে হবে। তো এটাকেই হচ্ছে মানে সমস্যাটাকে নির্দিষ্ট করা। এরপর সমস্যাটা হচ্ছে বিশ্লেষণ করা, যে এখন আমি হচ্ছে যেই প্রবলেমটা আইডেন্টিফাই করলাম যে আমার কাছে এই ইনপুট আছে, আমি হচ্ছে এই আউটপুট আমি পাবো, কিন্তু একটা সমস্যার ক্ষেত্রে কয়েকটা উপায় হচ্ছে সমাধান করা যায়, মানে কয়েকটি সমাধান বের করা যায়। তো ওর মধ্যে থেকে হচ্ছে আমি বিশ্লেষণ করব হচ্ছে যে আমি এই সলিউশন আছে আমার কাছে, তো আমি হচ্ছে যেটা হচ্ছে আমার কাছে হচ্ছে বেস্ট সলিউশন, আমি ওই সলিউশনটাতে হচ্ছে যাব। তো সেটাই হচ্ছে কি যে প্রবলেমটাকে হচ্ছে বিশ্লেষণ করা হয়। তো এখানে একটু বইয়ের ভাষায় বলা আছে যে সমস্যাটা কি নির্দিষ্ট করা এবং সমস্যা সমাধানের জন্য কি করণীয় তা পর্যালোচনা করে বিশ্লেষণ করা হয়। একাধিক সমাধান থাকলে ব্যবহারকারীর জন্য কোনটি বেশি উপযুক্ত তা পর্যালোচনা করে দেখতে হয়। আচ্ছা, এরপরের যে ধাপটা আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে সমস্যাটা হচ্ছে বিশ্লেষণ করছি, এখন আমরা হচ্ছে একটা সমাধান সিলেক্ট করছি, যে একাধিক সমস্যা ছিল ওইটার আমরা থেকে একটা বেস্ট সলিউশনটা সিলেক্ট করছি। তো ওই সমস্যাটা কি মানে কিভাবে ওই সলভ করবো, অর্থাৎ ওইগুলার আমরা তো জানি যে প্রোগ্রামটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে হচ্ছে কাজ করে। তো ওইখানে কোন স্টেপে কি কাজ হবে ওই কাজগুলোকে হচ্ছে ডিফাইন করাটাই হচ্ছে কে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। তো বাইরে প্রচুর জ্বর হচ্ছে। আচ্ছা, সমস্যাটা বিশ্লেষণের অর্থাৎ পরের ধাপ হচ্ছে এখানে অ্যালগরিদম, মানে আপনি যেই সমাধানটা বের করছেন ওই সমাধানটাকে হচ্ছে ধাপে ধাপে লেখা। হ্যাঁ, ধাপে ধাপে লেখাই হচ্ছে কি অ্যালগরিদম, ওটা হচ্ছে লেখাটা হচ্ছে অ্যালগরিদম। আর ওইটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে ফ্লোচার্ট। হ্যাঁ, তাহলে অ্যালগরিদমটা হচ্ছে কি আপনার যে সমাধানটা আছে ওই সমাধানটা হচ্ছে ধাপে ধাপে লেখা। তো আমি ওই যে খিচুড়ির কথা বললাম, তো খিচুড়ির ক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে, প্রথম হচ্ছে আপনার ইনপুট নিতে হবে। ইনপুটে আপনার তেল,
ডাল চাল, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ইনপুট নেবেন। এরপর হচ্ছে আপনি পেঁয়াজ, এগুলো ইনপুট নেওয়ার পরে হচ্ছে আপনি এগুলোকে রান্না করবেন। রান্না করাটা হচ্ছে কি প্রক্রিয়াকরণ বা প্রসেসের অংশ। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে আপনার চুলায় হচ্ছে আপনার কড়াইয়ের ভিতরে তেল দিয়ে হচ্ছে, তারপর হচ্ছে আপনার যেই স্টেপগুলো আছে ওইগুলো একটার পর একটা স্টেপ লিখিত যে ইয়াটা আছে ওটাই হচ্ছে আপনার অ্যালগোরিদম। আর ফ্লোচার্ট হচ্ছে কি, ফ্লোচার্ট হচ্ছে আপনি যেই সমস্যাটা সমাধান করছেন ওইটা চিত্রের মাধ্যমে হচ্ছে দেখানো হচ্ছে কি, ওটা হচ্ছে ফ্লোচার্ট। তো এই প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে এই অ্যালগোরিদম আর ফ্লোচার্টের সাহায্যে হচ্ছে প্রোগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করাকে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন বলা হয়। তো এটাকে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন বলা হয়। তো প্রোগ্রাম যখন ডিজাইন কথাটা আসবে তখন হচ্ছে কি অ্যালগোরিদম এবং হচ্ছে ফ্লোচার্টের টার্ম দুইটা লিখতে হবে। তো প্রোগ্রামের ক্ষেত্রে কি অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করাকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। যেমন কি আমার ইনপুটে কি কি হবে, আউটপুটে কি কি হবে, ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে। মানে আমার খিচুড়ি রাঁধতে গিয়ে যদি ওইটা যদি বিরিয়ানি হয়ে যায়, বা আমি ইনপুট দিচ্ছি খিচুড়ির এলিমেন্ট, আমি চাইতেছি সেকে বিরিয়ানি, তা ওইটা তো আর হবে না। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা কি, অ্যালগোরিদমটা হচ্ছে লিখিত স্টেপ বাই স্টেপ কাজের ধারাবাহিকতা, আর ফ্লোচার্টটা হচ্ছে চিত্রের মাধ্যমে হচ্ছে যে বিশ্লেষণ করে দেখানো, চিত্রের মাধ্যমে হচ্ছে ধাপগুলো দেখানো সমস্যার সমাধানের উপায়। তো এরপরের ধাপে হচ্ছে আমরা যেই জিনিসগুলো হচ্ছে যেই অ্যালগোরিদমটা বা ফ্লোচার্টটা হচ্ছে আমরা স্টেপগুলো আমরা লিখছি ওইগুলোকে হচ্ছে আমরা এখন কম্পিউটারের ভাষায় যদি লিখি সেই জিনিসটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। তো আমরা আপনাদের একটু জানাই দিই যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের সম্পর্কে আমরা আরো নিচে বিস্তারিত জানবো। আচ্ছা, তাহলে আমরা কি অ্যালগোরিদম বা ফ্লোচার্টগুলোকে যেভাবে আমি লিখছি ওই জিনিসগুলোকে হচ্ছে আমরা কি করব, ওই জিনিসগুলোকে আমরা কম্পিউটারের ভাষায় যদি আমরা লিখি তাহলে সেটা হচ্ছে কি কোডিং। এখানে লেখা দেওয়া আছে। এরপর হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়নটা কি, এরপর প্রোগ্রামটা তো আমরা হচ্ছে কোড করলাম, কোডের পরে হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রাম হচ্ছে আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে আমি যে কোডগুলো লিখছি ওই কোডগুলো ঠিক আছে কিনা। ওই যদি বা আমি ইনপুটের অংশটুকু ঠিক আছে কিনা বা পুরা প্রোগ্রামটাই ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি যতটুকু কোড লিখছি ততটুকু ডিবাগ করা যায় বা চেক করা যায়, বা আমি পুরাটা কোড লিখে হচ্ছে আমি চেক করতেছি যে আসলে আমার পুরাটা ঠিক আছে কিনা, ওইখানে কোনো ভুল আছে কিনা, বা ভুল থাকলে হচ্ছে ওটা আমি সংশোধন করব। তো এই স্টেপটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। এই সময় হচ্ছে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রোগ্রামকে প্রক্রিয়াকরণের জন্য উপযুক্ত করে এবং সম্পূর্ণভাবে তৈরি করে নেওয়া হয়। এরপর হচ্ছে আমার প্রোগ্রামটা হচ্ছে ডকুমেন্টেশন করা। তো প্রোগ্রামটা হচ্ছে আমার ঠিক মতো আমি বাস্তবায়ন করছি, এখন হচ্ছে আমি প্রোগ্রামটাকে রান করলাম বা আমি আউটপুট হচ্ছে আমি ঠিক মতো পাইতেছি, ঠিক আছে। পাওয়ার পরে এখন ধরেন এই প্রোগ্রামটা আমি কি লিখছি এখানে হচ্ছে, বা এই প্রোগ্রামটার কাজ কি, প্রোগ্রামটাতে কি কি এলিমেন্ট ব্যবহার করছি। হ্যাঁ, তো ধরেন তখন যা আপনি লিখছেন ওইটার হচ্ছে একটা রেসিপি লেখা, আপনি খিচুড়িটা রান্না করছেন ওটার একটা রেসিপি লেখা রাখা হচ্ছে আপনার এটা ডকুমেন্টেশন। আমি যদি আপনাকে ওই আদার্স কনসেপ্টে বুঝাইতে যাই, তো এখানে আর প্রোগ্রামের ডকুমেন্টেশনটা হচ্ছে কি যে এখানে আপনি কোন ফাংশনটা বা কোন ভ্যারিয়েবলটা কি কারণে ইউজ করছেন ওইটা হচ্ছে আপনি প্রোগ্রামের ভিতরে হচ্ছে কমেন্টস করে লিখতে পারেন, অথবা হচ্ছে আলাদা হচ্ছে একটা ডকুমেন্টেশনও তৈরি করতে পারেন, যাতে করে এটাতে সুবিধা হচ্ছে কি পরবর্তীতে কেউ যদি কোনো একটা কোডের আপডেট করতে চায় তাহলে তার ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটাতে কি করছেন ওইটা হচ্ছে অন্য প্রোগ্রামারের ক্ষেত্রে এটা সুবিধা হবে বুঝতে, এবং ব্যবহারকারীরাও কি করতে পারবে এবং ইউজাররাও বুঝতে পারবে যে আসলে আমার এখানে কিভাবে কি ইনপুট দিতে হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে মেইনটেনেন্স করা। যে ইয়াটা আছে এটা যদি পরবর্তীতে যদি কোনো ইউজ করতে গেলে যদি কোনো ভুল ত্রুটি হয় ইউজার এন্ডে যাওয়ার পরে, তখন হচ্ছে এই প্রোগ্রামটাকে হচ্ছে
বলা হয় হচ্ছে ওই ধাপটাকে বলা হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করা। বা আরও কোনো আপডেট ভার্সন যুক্ত করতে চায় এই ধাপে হচ্ছে করা হয়। আমরা এখন যে টপিক সেটা দেখবো হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম কনসেপ্টটা হচ্ছে খুবই মজার। তো অ্যালগোরিদমটা হচ্ছে কি, অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম। মানে একটা সমস্যাকে সমাধান করার জন্য ধারাবাহিক যে প্রসিডিউর, ঠিক আছে, ওইটাই হচ্ছে অ্যালগোরিদম। মানে যে কোনো সমস্যা হতে পারে, যে কোনো মানে রিয়েল লাইফ যে কোনো সমস্যা হোক বা গাণিতিক সমস্যা হোক, ওই সমস্যাটা সমাধান করার জন্য যেই ধারাবাহিক একটা প্রসেস বা প্রসিডিউর পদ্ধতি, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যালগোরিদম। তো এখানে সমস্যা সমাধানের জন্য কি যুক্তিসম্মত পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে হচ্ছে বাংলা এটাকে বলতেছে হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম শব্দটি এসেছে মুসলিম গণিতবিদ মুসা আল খারিজমি এর নাম থেকে। তো সহজ ও যথার্থ উপায়ে নির্ধারণের জন্য হচ্ছে অ্যালগোরিদম অপরিহার্য। আবার এই অ্যালগোরিদম কি করে, সমস্যাটাকে হচ্ছে পর্যায়ক্রমিক ছোট ছোট ভাগে ভাগ করে তার সমাধানের উদ্দেশ্যে কি করে, একজন প্রোগ্রামার অ্যালগোরিদম রচনা করেন। মানে একটা প্রবলেম, বড় একটা সমস্যাকে হচ্ছে কয়েকটা ছোট ছোট টাস্কে, মানে ছোট ছোট ভাগে ভাগ করে হচ্ছে অ্যালগোরিদমগুলো লেখে একজন প্রোগ্রামার। অ্যালগোরিদম রচনার ক্ষেত্রে হচ্ছে কিছু শর্ত ও নিয়ম মানতে হয়। যেমন প্রথমে প্রোগ্রামের বিষয় নির্ধারণ করতে হয়, বিষয়টি হচ্ছে একটি শিরোনাম দিতে হয়, তারপর হচ্ছে এটিকে বিশ্লেষণ বা সিদ্ধান্তগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হয়। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে একটু পরে দেখব যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কি। এখানে আমরা অ্যালগোরিদমের এখানে আমরা শর্টে জেনে নিই যে অ্যালগোরিদমটা নিয়ম ও বৈশিষ্ট্যগুলা এখানে দেওয়া আছে খুব সহজেই, এইটুকু ভালোভাবে বুঝলেই হবে। তো এখানে অ্যালগোরিদম নিয়ম ও বৈশিষ্ট্য শর্ত কি, অ্যালগোরিদমটা হতে হবে হচ্ছে সহজবোধ্য হতে হবে। অ্যালগোরিদমটা কি হবে, সহজবোধ্য হতে হবে। মানে ওই সমস্যাটা যেই সমাধান করছেন ওইটা যাতে সহজেই বোঝা যায়, এবং প্রত্যেকটি ধাপ হতে হবে স্পষ্ট সহজ। তাহলে অ্যালগোরিদমের বৈশিষ্ট্য বা শর্ত কি, সহজবোধ্য, এই কিওয়ার্ডটা মনে রাখতে হবে। আর হচ্ছে স্পষ্ট, মানে ধাপগুলো হচ্ছে স্পষ্ট হতে হবে, এবং ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হবে, এবং প্রয়োগ উপযোগী হতে হবে। আপনি একটা অ্যালগোরিদম লিখছেন যে আসলে সেটাকে হচ্ছে বাস্তবে মানে কোড লেখা এক্সিকিউট করা সম্ভব না, তাহলে সেই অ্যালগোরিদম লেখা না লেখা একই কথা। তো সেটাই হচ্ছে প্রয়োগ উপযোগী হতে হবে। এখানে একটু শর্ট কোশ্চেনের জন্য এই জিনিসটা জেনে রাখা ভালো। যেমন ড্রাই রান কি, ড্রাই রান হচ্ছে আমরা তো প্রোগ্রাম লেখার পর হচ্ছে আমরা কম্পিউটারের মাধ্যমে হচ্ছে রান করি, কিন্তু আপনি প্রোগ্রামটাকে যদি লিখে বা মানে আপনি একটা প্রোগ্রাম লিখছেন, ওটাকে লিখে পরীক্ষা করে আপনি যদি সংক্ষেপে কাগজে লিখে, অর্থাৎ প্রোগ্রামটাকে যদি কাগজে লিখে পরীক্ষা করে দেখাকে হচ্ছে ড্রাই রান বলা হয়। মানে আপনি সেটাকে কম্পিউটারে লিখলেন না, জাস্ট কাগজে কলমে হচ্ছে আপনি লিখলেন, লেখার পরে হচ্ছে আপনি সেটা পরীক্ষা করে দেখলেন যে আপনার এইভাবে ইনপুট আউটপুট ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার বলা হচ্ছে ড্রাই রান। আচ্ছা, এখন আমরা হচ্ছে অ্যালগোরিদম লিখনের সুবিধাগুলো সম্পর্কে জানবো। অ্যালগোরিদম আমরা জানছি যে সহজবোধ্য। তো এখানেও সেম অ্যালগোরিদম কি করে, অ্যালগোরিদম হচ্ছে সহজ ও পরিচ্ছন্ন প্রোগ্রাম রচনা অ্যালগোরিদম লিখন বিশেষভাবে সহায়তা করে থাকে। আর প্রোগ্রাম রচনা অ্যালগোরিদম হচ্ছে লিখনের সুবিধাগুলো হলো কি কি, যে সহজেই প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে, যে একটা প্রোগ্রাম কি কারণে লেখা হচ্ছে সেটা খুব সহজেই এটা বোঝা যায়। আবার প্রোগ্রামের হচ্ছে ভুলও খুব সহজে হচ্ছে নির্ণয়ে সহায়তা করা যায়, এবং প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে।
এরপর হচ্ছে কি সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে সহায়তা করে। কোন একটা কমপ্লেক্স বা জটিল প্রোগ্রামকে কি করা যায়, সহজে হচ্ছে অ্যালগরিদম প্রয়োগ করে হচ্ছে লেখা যায়। অ্যালগরিদম হচ্ছে মানে ওই কোডটাকে লিখতে হচ্ছে সহজ করে দেয়। তো অ্যালগরিদম লিখতে হচ্ছে কি, লেখনের অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে অ্যালগরিদম বুঝতে বেশি সময় লাগে। কারণ কি, এখানে হচ্ছে অ্যালগরিদমের ক্ষেত্রে হচ্ছে কোনো একটা প্রবলেম হচ্ছে বেস্ট সলিউশন যেটা, সেটাই হচ্ছে প্রোগ্রামাররা ইউজ করে। তাহলে ওইখানে বেস্ট সলিউশনটা বের করতে একটু টাইম বেশি লাগে। তো এটা হচ্ছে প্রোগ্রাম বুঝতে হচ্ছে বেশি সময় লাগে। আর অ্যালগরিদমের সাহায্যে প্রোগ্রামের প্রবাহের দিক হঠাৎ করে বোঝা যায় না। তো হঠাৎ করে কেউ অ্যালগরিদম পড়লে হচ্ছে কি করা যাবে না, ওই অ্যালগরিদমটা কি ওইটা বোঝা যাবে না। তো অ্যালগরিদম পড়তে হলে আগের যে স্টেপগুলো আছে ওইগুলো হচ্ছে বুঝে বুঝে আসতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে যে একটি ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। তো প্রথমে ধাপ একটা, যেহেতু অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে কাজ করে, তো প্রথম ধাপে হচ্ছে কি অ্যালগরিদমটা শুরু করবে, শুধু এখানে শুরু করছে এক ধাপে। দ্বিতীয় ধাপে কি, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি হচ্ছে ভূমি উচ্চতা এই দুইটা হচ্ছে আমাদের ভ্যালু লাগবে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ইউজার থেকে নিয়ে নিব যে ত্রিভুজের ভূমি আর হচ্ছে উচ্চতা ইনপুট হিসেবে গ্রহণ করা। এরপর হচ্ছে আমরা হচ্ছে এটাকে প্রসেস করব। প্রসেসের ধাপে হচ্ছে কি 3 নাম্বার ধাপে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র ব্যবহার করা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা হয়। এরপর হচ্ছে চতুর্থ ধাপে হচ্ছে ক্ষেত্রফল প্রদর্শন করা এবং পঞ্চম ধাপে হচ্ছে এটা শেষ করা। তো এইভাবে হচ্ছে একটা অ্যালগরিদম ধাপে 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 লিখতে হয়। সেটা হচ্ছে অ্যালগরিদমের ধাপটা হচ্ছে কিন্তু নির্দিষ্ট না, এটা হচ্ছে ওই প্রবলেমের উপরে ডিপেন্ড করে। প্রবলেমের উপরে ডিপেন্ড করে হচ্ছে ধাপ সংখ্যা বাড়ে বা কমে। ঠিক আছে, আমরা পরবর্তীতে আরও আমরা দেখব। এখানে আর একটা অ্যালগরিদম দেওয়া আছে, ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, এটাকে আমি যদি বুঝাইতে যাই তাহলে হচ্ছে এখানে কি বলছে যে 100 পর্যন্ত পূর্ণ ও জোড় সংখ্যাগুলোর যোগফল ও গড় নির্ণয়ের অ্যালগরিদম। তাহলে 100 পর্যন্ত পূর্ণ ও জোড় সংখ্যা, হ্যাঁ, পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা তো হচ্ছে আমরা জানি হচ্ছে জোড় সংখ্যা, পূর্ণ ও জোড় সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে 1 থেকে শুরু করে আর কি, 1 থেকে শুরু করে হচ্ছে 100 পর্যন্ত। হ্যাঁ, তো এগুলো জোড় সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যাগুলোকে নিতে বলছে। মানে হচ্ছে 2, 4, 6, 8, ঠিক আছে, এরকম ডট 100 পর্যন্ত এই সংখ্যাগুলোকে নিতে বলছে। এবং সংখ্যাগুলোর কি কি বার করতে বলছে, যোগফল এবং হচ্ছে গড় নির্ণয়ের অ্যালগরিদম। তো প্রথমে হচ্ছে ধাপে হচ্ছে শুরু করছে। এরপর হচ্ছে যোগফল ও গড়ের এই মানে শুরুর যে মানটা আছে, যোগফল এবং এই গড়ের মান আমরা ক্যালকুলেশন করার আগে হচ্ছে আমরা তো এগুলোকে হচ্ছে আউটপুট হিসেবে পাবো। তো এটাকে আমরা সুবিধা করার জন্য এটাগুলোতে যাতে কোনো গার্বেজ ভ্যালু না থাকে, হ্যাঁ, এই জন্য হচ্ছে এগুলোর প্রারম্ভিক মান হচ্ছে 0 ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে এই যোগফল এগুলো হচ্ছে 0 বসাইছে এবং এখানে হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিছে। ভ্যারিয়েবলের যে কাউন্টার, অর্থাৎ যে কাউন্ট করবো, এটা হচ্ছে যে 2, 4, 6, 8, হ্যাঁ, এই মানগুলোকে 2 করে বাড়াবে, সেই কাউন্টার ভ্যারিয়েবলের মান হচ্ছে 2 হিসেবে গ্রহণ করছে। তো পূর্বের যোগফলের সাথে কাউন্টার ভ্যারিয়েবল হচ্ছে যোগ করে। ঠিক আছে, তাহলে এই যে পূর্বের যে এটা, ঠিক আছে, এটার সাথে এটা যোগ করবে, এরপরে এটার সাথে এটা যোগ করবে, হ্যাঁ, এটার যোগফলের সাথে আবার এটার যোগফল যোগ করবে, আবার এগুলার যোগফলের সাথে আবার এটার যোগফল যোগ করবে। তো এইভাবে হচ্ছে পূর্ব যোগফলের সাথে কাউন্টার ভেরিয়েবলের থেকে যোগ করতে বলছে। এরপরে কাউন্টার ভেরিয়েবলের মান হচ্ছে 2 করে বৃদ্ধি করতে বলছে। ঠিক আছে, এরপর কাউন্টারের মান 100 না হওয়া পর্যন্ত উপরোক্ত 3 ও 4 নং প্রক্রিয়া হচ্ছে অব্যাহত থাকবে। মানে এই যে 3 এবং 4 হচ্ছে কি, আমরা 100 পর্যন্ত হচ্ছে
2 থেকে শুরু করে হচ্ছে আমরা 100 পর্যন্ত করব, তার মানে হচ্ছে আমরা 2 থেকে শুরু করে হচ্ছে 1 থেকে শুরু করে হচ্ছে 100 পর্যন্ত হচ্ছে 100টা, তাহলে জোড় সংখ্যা যেহেতু বলছে তাহলে আমার সংখ্যা হচ্ছে কয়টা, 50টা। ঠিক আছে, তাহলে কাউন্টারের মান হচ্ছে 100 পর্যন্ত না হওয়া পর্যন্ত উপরোক্ত 3 এবং 4 নং প্রক্রিয়া থাকবে। এবং যেই যোগফলটা পাইছে এখানে, যোগফলটাকে হচ্ছে কি করব, আমি 50 দ্বারা যদি ভাগ করে দিই, ঠিক আছে, মানে যেহেতু 50 দ্বারা ভাগ করবো কেন, ওই যোগফল যত হয়েছে ওই যোগফলটার হচ্ছে 50টা সংখ্যার যোগফল, তাহলে জোট সংখ্যার যোগফল, ওই 50 দিয়ে ভাগ করলে হচ্ছে গড় যোগফল পাবো। তাহলে 2 যোগফল এবং গড়টাকে হচ্ছে ডিসপ্লে করে দিব, এভাবে হচ্ছে শেষ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে একটা সংখ্যার হচ্ছে এই 100 পর্যন্ত পূর্ণ সংখ্যা জোড় সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের অ্যালগরিদম এটা দেয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট হচ্ছে কি, আমরা যেই অ্যালগরিদমটা দেখলাম, যে অ্যালগরিদমটা ছিল কি লিখিত, মানে শুরু এই জিনিসগুলো ইনপুট নাও, হ্যাঁ। কিন্তু ফ্লো চার্টের ক্ষেত্রে কি, ফ্লো চার্টের ক্ষেত্রে হচ্ছে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করে তার গতি দ্বারা নির্ধারণ করা হচ্ছে তাকে প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট বলা হয়। আমরা অ্যালগরিদমে যেই কাজটা করছি ওই কাজটাকে হচ্ছে আমরা হচ্ছে চিত্রের মাধ্যমে হচ্ছে দেখায় দেব। ঠিক আছে, তো এখানে এই যাব সুন্দর করে বলে দিচ্ছি যে অ্যালগরিদমের চিত্ররূপ হলো ফ্লো চার্ট। অ্যালগরিদমের চিত্ররূপ হচ্ছে ফ্লো চার্ট। আর এই ফ্লো চার্টকে 2 ভাগে ভাগ করা যায়, হ্যাঁ। আচ্ছা, তো অ্যালগরিদম থেকে হচ্ছে আবার ফ্লো চার্ট গুলো হচ্ছে মানে বুঝতে সুবিধা হয়, কারণ লিখিত থেকে হচ্ছে মানে ফ্লো চার্টে কিছু সিম্বল আছে, ওই সিম্বলগুলোর কাজ বোঝা যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে ওই ফ্লো চার্টের মাধ্যমে হচ্ছে প্রোগ্রাম বুঝতে হচ্ছে কম সময় লাগে এবং প্রবাহের দিকগুলো হচ্ছে খুব সহজেই বোঝা যায়, যে কোন দিক থেকে কোন দিকে ডেটাটা পাস হচ্ছে বা যাচ্ছে, ফ্লো হচ্ছে। তো ফ্লো চার্ট 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি সিস্টেম ফ্লো চার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। সিস্টেম ফ্লো চার্টটা কি, সিস্টেম ফ্লো চার্ট হচ্ছে মনে করেন আমরা কোনো একটা অর্গানাইজেশনের একটা ডেটা ফ্লো তৈরি করবেন, ঠিক আছে, ওইটা হচ্ছে একটা সিস্টেম ফ্লো চার্ট। আর যদি একটা প্রোগ্রাম বা কোনো একটা সমস্যার যদি ফ্লো চার্ট তৈরি করেন সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। তো ওই সিস্টেম ফ্লো চার্টগুলোকে হচ্ছে মানে বড় বড় সিস্টেম ফ্লো চার্টগুলোকে হচ্ছে ছোট ছোট প্রোগ্রাম দিয়ে হচ্ছে সলভ করা যায়, হ্যাঁ, সলভ করা হয়। তো এই সিস্টেম ফ্লো চার্ট হচ্ছে বড়, তো এখানে হচ্ছে অনেকগুলো কাজ থাকে, আর এখানে হচ্ছে ছোট ছোট কাজ। তো সিস্টেম ফ্লো চার্টটা কি, অনেকগুলো কাজ বা প্রক্রিয়ার সমন্বয় হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট। সিস্টেমে ডেটার প্রবাহ বা প্রক্রিয়াকরণের প্রবাহ প্রদর্শনকারী চার্টই হচ্ছে কি সিস্টেম বা সিস্টেম ফ্লো চার্ট। ঠিক আছে, যেমন একটি প্রতিষ্ঠানের বা একটি সংস্থার সমস্ত কাজের হ্যাঁ, একটা সংস্থার সমস্ত কাজের ধারাবাহিকতা সিস্টেম ফ্লো চার্টের মাধ্যমে হচ্ছে দেখানো সহজ হয়। তো এখানে হচ্ছে এই যে সিস্টেম ফ্লো চার্টে বিভিন্ন ধরনের সিম্বল বা প্রতীকগুলো দেওয়া আছে, ঠিক আছে, কোনটা কি কাজ এইগুলো একটু দেখে নেবেন। যেমন হচ্ছে এই যে আয়তক্ষেত্রের মতো যে বক্সটা আছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে প্রক্রিয়াকরণ, ঠিক আছে, যে প্রক্রিয়াকরণ বোঝায়। এরপর এটা দ্বারা হচ্ছে ডকুমেন্ট বোঝায়, এরপর হচ্ছে এটা দ্বারা হচ্ছে কানেক্টর বোঝায়, হ্যাঁ, এটা দ্বারা হচ্ছে সংযুক্তি বোঝায়। এরপরে এটা হচ্ছে এই যে এটা দ্বারা বোঝা যাচ্ছে ম্যানুয়াল ইনপুট, ঠিক আছে, তো এটা দ্বারা বোঝা যাচ্ছে ম্যানুয়াল ইনপুট। এটা দ্বারা হচ্ছে পাঞ্চ কার্ড, হ্যাঁ, তো এই এটা দ্বারা বোঝা যাচ্ছে পাঞ্চ কার্ড। এটা দ্বারা ম্যাগনেটিক ডিস্ক, সর্টিং। তো এগুলো এমসিকিউতে আসতে পারে, এগুলো একটু দেখে নেবেন আপনারা। তো আমি হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্টে চলে যাই। প্রোগ্রাম ফ্লো চার্টটা একটু আমাদের ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে হচ্ছে অনেক সময় হচ্ছে ফ্লো চার্ট লিখতে বলা হয়। সাধারণত সিস্টেম ফ্লো চার্ট পরীক্ষায় আসে না, তো এমসিকিউর জন্য একটু দেখে নেবেন।
প্রোগ্রাম লেখার পূর্বে হচ্ছে প্রোগ্রামের কাজের ধাপগুলো হচ্ছে চিত্রের সাহায্যে লেখায় হচ্ছে কি প্রোগ্রাম ফ্লোচার্ট। অর্থাৎ প্রোগ্রাম লেখার পূর্বে প্রোগ্রামের কাজের ধাপগুলো চিত্রের সাহায্যে লেখায় হচ্ছে কি প্রোগ্রাম ফ্লোচার্ট। তো এখানে হচ্ছে কি সিস্টেম ফ্লোচার্টে হচ্ছে কি থাকে প্রোগ্রামের কাজের বিশদ বিবরণের চিত্র থাকে না। তো প্রোগ্রাম ফ্লোচার্টে এর বিশদ বিবরণ থাকে। প্রোগ্রাম সহজেই কি করতে পারে প্রোগ্রাম ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম লিখতে পারে। তো এখানে প্রোগ্রাম ফ্লোচার্টে কিছু প্রতীক আছে যে প্রতীকগুলো দ্বারা বোঝা যায়, যেমন এটা হচ্ছে প্রক্রিয়াকরণ, মানে কোন একটা প্রসেস কে হচ্ছে যখন হবে ওইটা হচ্ছে এইভাবে লিখে যে আয়তক্ষেত্র দিয়ে, আর এইখানে যে রম্বসের মতো যে ইয়েটা সেটা হচ্ছে একটু বাঁকা আয়তক্ষেত্রের মধ্যে থেকে, সেটা হচ্ছে দিয়ে হচ্ছে আপনি যদি কোনো কিছু ইনপুট নিতে চান তখন হচ্ছে এটার ভিতরে লিখতে হবে যে ইনপুট আউটপুট। আমরা একটু পরে দেখবো এটার উদাহরণগুলা। এরপর হচ্ছে শুরু ও শেষ, মানে স্টার্ট করতে হলে এরকম একটা ইলিপস শেপ দিতে হবে। এটা কিন্তু গোল না, গোলটা কিন্তু আবার একটু ইয়া করে বৃত্তর মতো যেটা, সেটা কিন্তু আবার সংযোগ। এইটা দুইটা এমসিকিউর ক্ষেত্রে কিন্তু মানে খুবই কনফিউজিং। এটা কিন্তু একটু ইলিপস আকৃতির। হ্যাঁ, আর এটা যেটা হচ্ছে চার কোণা, এটা হচ্ছে ডিসিশন, এটা হচ্ছে ডিসিশন। আর এই ষড়ভুজ আকৃতি যেটা সেটা হচ্ছে লুপ। আর এগুলো দ্বারা মানে প্রবাহ অর্থাৎ ডেটার ফ্লোটা হচ্ছে বোঝায়। তো ফ্লোচার্টে ব্যবহৃত হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত কম্পিউটারের মাত্র কয়েকটি মৌলিক যুক্তি বুঝতে পারে। প্রোগ্রাম রচনার ক্ষেত্রে মৌলিক যুক্তির ছাঁচ হচ্ছে 4টি। হ্যাঁ, 4টির মধ্যে কি সরল, চক্র, আরেকটা হচ্ছে জাম্প, আরেকটা হচ্ছে নির্বাচন। তো এখানে সরলটা কি? সরলটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করা হয় সেইগুলো হচ্ছে সরল। যেমন এখানে একটা স্টেপ, 2 নম্বর স্টেপ, এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে হচ্ছে একটার পর একটা লাইন বাই লাইন এক্সিকিউট করা হচ্ছে সরল সিকোয়েন্স অনুসারে। আবার এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে লুপ, যে একটা কাজ এই পর্যন্ত হয়েছে, আবার এখান থেকে গিয়ে হচ্ছে আবার এখানে হবে। ঠিক আছে, তো আবার হচ্ছে এখান থেকে হচ্ছে আবার এখানে হবে। হ্যাঁ, মানে একই কাজ পুনরাবৃত্তি হচ্ছে এখন একটা কন্ডিশনের উপরে ভিত্তি করে বারবার ঘোরাকে হচ্ছে ইয়া বলা হয়। তো আবার এইখান থেকে হচ্ছে এই জাম্প হচ্ছে কি, যে এই স্টেটমেন্ট থেকে হচ্ছে আপনার সরাসরি হচ্ছে এটাতে চলে যাবে, এই দুইটা এক্সিকিউট হবে না। হ্যাঁ, জাম্পের ক্ষেত্রে এই দুইটা এক্সিকিউট হবে না, এখান থেকে এটা এই জাম্প করে হচ্ছে এখানে চলে আসবে, এটা হচ্ছে জাম্প। সিলেকশন হচ্ছে কি, সিলেকশন হচ্ছে এখান থেকে এখানে আসবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই যে এখানে আরো বিস্তারিত এগুলো দেওয়া আছে, যে এইগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। এই যে এখানে হচ্ছে কি সিদ্ধান্ত নিয়ে কাজ করার জন্য এই গঠন দরকার। সিদ্ধান্ত বলতে যা বোঝায় তা হলো দুইটি সংখ্যার তুলনার পর সংখ্যা দুটি সমান, একটি হতে অপরটি বড় বা অপরটি ছোট, এসব বিষয়। হ্যাঁ, তো কম্পিউটার মূলত হচ্ছে এই কয়েকটি সিদ্ধান্ত নিতে পারে। এখানে একটি সিস্টেম ফ্লোচার্টের উদাহরণ আছে, যে এখানে এই যে আমরা এই চিহ্ন দ্বারা বোঝাতে একটা, এই যে এখানে দেওয়া আছে যে এই কর্মচারীদের মোট কাজের ব্যয় মোট সময়। তো এখানে হচ্ছে কি বলছে যে আমরা সিস্টেম ফ্লোচার্ট কিসের জন্য ইউজ করি? সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে আমরা কোন একটা অর্গানাইজেশনের অর্থাৎ কোন একটা সংস্থা। তো এখানে আছে কি একটা কারখানার ক্ষেত্রে চিন্তা করছে যে কারখানার সাপ্তাহিক যে বেতন আছে ওটার একটা ফ্লোচার্ট এখানে ডিজাইন করছে। তো ফার্স্টে কর্মচারীদের মোট কাজের সময় কি করছে ওটা হচ্ছে ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে নিছে যে মোট সময় কতটুকু। এরপর হচ্ছে এই কার্ড পাঞ্চ, মানে ওরা হচ্ছে কার্ড পাঞ্চ করে কি দ্বারা, কার্ড তো ম্যানুয়াল পাঞ্চ করে একটা মেশিনের মধ্যে, তো কার্ড পাঞ্চ করে কার্ড। আর এখানে হচ্ছে এটা হচ্ছে কি কার্ড পাঞ্চ দ্বারা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিছে। হ্যাঁ, এটা হচ্ছে অটোমেটিক প্রসেস, সর্টিং করে হচ্ছে বেতন প্রক্রিয়া করছে, বেতন রসিদ, এগুলো হচ্ছে রিপোর্ট, এগুলো হচ্ছে ডকুমেন্টেশন বা রিপোর্টের জন্য হচ্ছে এই ইয়েগুলা চিহ্নগুলা ইউজ করা হয়। তো এখন আমরা হচ্ছে একটি ফ্লো চার্টের উদাহরণ দেখি, যে এক্সাম্পল অফ এ ফ্লো চার্ট। ফ্লো চার্ট কি, যেমন একটি ইলেকট্রিক হিটারে
জ্বালিয়ে চা তৈরির একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে। আমরা তো এর আগে খিচুড়ি রান্না করছিলাম, এখন চা বানাবো। তো শুরুতে কি করতে হবে, শুরুর যে চিহ্নটা আছে সেটা কিন্তু ইলিপস, সেটা কিন্তু একবারে গোল না, হ্যাঁ, এদিকে লক্ষ্য রাখতে হবে। তো এরকম গোল না, গোল দিলে হবে না। তো এটা হচ্ছে ইলিপস আকৃতি লিখতে হবে। এটা হচ্ছে শুরু দেওয়ার হচ্ছে আমরা এইরকম যে চিহ্ন সেটাকে বলছিলাম কি ইনপুট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইনপুট। তো এখানে হচ্ছে আমরা কি করতেছি, এখানে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিতেছি। কি কি লাগবে আমাদের চা বানানোর জন্য, হিটার লাগবে, কেটলি, চা, চিনি আর হচ্ছে দুধ। তো এরপর হচ্ছে আমরা কি করতেছি, যে প্রসেস করতেছি। প্রসেস করে হচ্ছে কেটলিতে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে হিটারে বসায় দিছি। এরপর হচ্ছে হিটারের সুইচ অন করতে বলছি। এই যে এটা হচ্ছে সংযোগ, ঠিক আছে, এটা হচ্ছে সংযোগ। তারপরে আর এখানে হচ্ছে কি প্রসেস করতে হচ্ছে কি কিছুক্ষণ অপেক্ষা করা। হ্যাঁ, তারপরে যদি পানি, এরপর আমরা একটু পরে চেক করতেছি যে পানি কি গরম হয়েছে কিনা। হ্যাঁ, যদি পানি গরম না হয়ে থাকে তখন আমরা আবার কি করব, এই সংযোগে আসলে হচ্ছে আবার এখানে আসবো, যে কিছুক্ষণ ওয়েট করতেছি, অপেক্ষা করব। হ্যাঁ, অপেক্ষা করার পর হচ্ছে আবার দেখবো যে পানি গরম হয়েছে কিনা। হ্যাঁ, এবার পানি গরম হয়েছে। এবার পানি গরম হয়েছে কি, হ্যাঁ পানি গরম হয়েছে। তো এখন হচ্ছে আমরা কি করবো, ছাঁকনি দিয়ে চা ছাঁকবো, প্রয়োজন মতো দুধ হচ্ছে নেমে আসবো। এখানে এগুলো প্রসেস, এটাও একটা প্রসেস। এরপর হচ্ছে আউটপুট হিসাবে আছে কাপের মধ্যে চা নেয়া, সরবরাহ করা, এরপর হচ্ছে শেষ। তো এটা ছিল আমাদের ফ্লো চার্ট। এখানে অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লো চার্টের মধ্যে পার্থক্য দেওয়া আছে। অ্যালগরিদম এবং ফ্লো চার্টের মধ্যে পার্থক্যটা কি, অ্যালগরিদম ফ্লো চার্টের মধ্যে পার্থক্য হচ্ছে সমস্যা সমাধানের ধাপসমূহের লিখিত উপায়কে হচ্ছে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। হ্যাঁ, আর হচ্ছে এখানে সমস্যা সমাধানের ধাপসমূহের লিখিত উপায়কে, লিখিত, এখানে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে সমস্যা সমাধানের ধাপসমূহের লিখিত উপায়কে হচ্ছে অ্যালগরিদম। আর চিত্র বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে সমস্যা সমাধানের ধাপসমূহকে বলা হয় হচ্ছে ফ্লো চার্ট। আর অ্যালগরিদম হচ্ছে কি বর্ণনা নির্ভর, অ্যালগরিদম হচ্ছে বর্ণনা নির্ভর, আর ফ্লো চার্ট হচ্ছে চিত্র নির্ভর। অ্যালগরিদম দেখে প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগে, আর ফ্লো চার্ট দেখে হচ্ছে প্রোগ্রাম বুঝতে হচ্ছে কম সময় লাগে, কারণ এটা চিত্রের মাধ্যমে খুব সহজেই বোঝা যেত, আপনারা একটু আগে দেখছেন। তো প্রোগ্রামের প্রবাহের দিক অনুধাবন করা যায় না, কারণ সেখানে তো প্রবাহের দিক নেই, ওটা হচ্ছে ধাপে ধাপে করা হয়। হ্যাঁ, মানে বোঝা যায় এই স্টেপের পরে এই স্টেপটা, কিন্তু ওরকম ক্লিয়ার না ফ্লো চার্টের মতো। তো প্রবাহের দিক অনুধাবন করা যায়, কারণ এখানে প্রবাহের দিক দিয়েই বোঝানো হয়েছে, ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে বোঝানো হয়। অ্যালগরিদমে নির্দিষ্ট কোনো নিয়ম না মানলেও চলে, মানে এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নাই, কিন্তু ফ্লো চার্টে কতগুলো স্ট্যান্ডার্ড প্রতীকের মাধ্যমে বা চিত্র ব্যবহার করে লিখতে হবে। যেমন আপনি প্রসেসের ক্ষেত্রে চিন্তা করেন, প্রসেসের ক্ষেত্রে হচ্ছে আপনার আয়তাকার একটা বক্স, কিন্তু এখানে যদি আপনি ইনপুটের যেই চিত্রটা আছে সেটা দিয়ে দেন, তাহলে আপনার পুরো ফ্লো চার্টই ভুল। অ্যালগরিদম দেখে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা ও সংশোধন করা কঠিন, ফ্লো চার্ট দেখে প্রোগ্রামের ভুল ত্রুটি বের করা ও সংশোধন করা সহজ। তো এখানে এই যে অ্যালগরিদম এবং ফ্লো চার্টের উদাহরণ দেওয়া আছে। তো এখানে হচ্ছে এই যে অ্যালগরিদমটাকে হচ্ছে কিভাবে ফ্লো চার্টে কনভার্ট করে সেই জিনিসটাই হচ্ছে এখানে দেওয়া আছে খুব সুন্দর মতো। এখানে হচ্ছে অ্যালগরিদম ধাপ হচ্ছে শুরু করছে, এখানে হচ্ছে ইনপুট হিসেবে নিচে চলকের মান, এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফলে, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম বা ফ্লো চার্ট। এরপর আছে এবিসি চলকের মান সাম চলকের মধ্যে রাখি, ফলাফল সাম চলকের মান প্রদর্শন করি এবং শেষ। তো এখানে যে দেখেন যে এটাতে কি করছে, এটা হচ্ছে শুরু করছে, শুরুতে হচ্ছে কি অ্যালগরিদম যেটা শুরু, ফ্লো চার্টে সেটা স্টার্ট, এইভাবে করতে হয়। এরপরে ইনপুট হিসাবে আপনার এবিসি চলকের মান নিছেন, এই যায় এটাতে নিছে। এরপর হচ্ছে আপনি যেই যোগ করছেন এটা কি একটা প্রসেস, প্রক্রিয়াকরণ করছেন, তো এই প্রক্রিয়াকরণটাকে হচ্ছে যে এইভাবে দিছে, আয়তকার যে একটা বক্স আছে এটার মাধ্যমে দিছে।
ফলাফল প্রদর্শন করবেন কি আউটপুটের মাধ্যমে। তো এখানে আছে এই যে আউটপুট হচ্ছে সেম যেই প্রতীকগুলো আছে, এই প্রতীকগুলো হচ্ছে আপনার একটু খেয়াল করে দিতে হবে, এগুলো ভুল করা যাবে না। আবার এন্ড যেটাতে দিয়ে শুরু হয়েছে যে চিহ্নটা দিয়ে সেটাই হচ্ছে এন্ড একই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।